বিবিসি নিউজ ডেস্কে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, সমালোচিত আজকের সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনাম। হাসিনার পতন হলেও স্বৈরাচারী শাসনের যেসব খুঁটি এখনো অক্ষুণ্ণ, এদেরকে কিভাবে সরাবে সরকার, সেটি মোক্ষম বিষয়। জানিয়ে দিব এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব নাহিদ ইসলামের সাক্ষাৎকার, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য। আরো জানিয়ে দেব শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে নূরের আহ্বান। রাজনীতির হাল ধরতে ভাঙা দলকে ফিরিয়ে আবার গঠন করতে রাজনীতিতে ফিরে আসছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। এরপর জানিয়ে দিব সরকারের প্রথম গুরুত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, বলছে পররাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। হাসিনার পতন হলেও স্বৈরাচারী শাসনের যেসব খুঁটি এখনো অক্ষুণ্ণ। স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে 1971 সালের পর বাংলাদেশের জনগণ আরেকটি বিজয় প্রত্যক্ষ করলেন, সেই সঙ্গে প্রত্যক্ষ করলেন আরেকটি পরাজয়। বিজয় এ কারণে যে দীর্ঘ 9 বছর স্বৈরা শাসন, দুর্নীতি, লুণ্ঠন, দমন, নির্যাতন, শোষণ ও সামরিকরণের নেতৃত্বদানকারী সরকার জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে পরাজিত হয়েছে। প্রমাণিত হয়েছে জনগণের শক্তি অপ্রতিরোধ্য। আবারও পরাজয় এ কারণে যে দীর্ঘদিনের সংগ্রাম, আন্দোলন এবং অনেক আত্মত্যাগের পর স্বৈরাচারী সরকারের পতন হলেও ক্ষমতা জনগণের হাতে আসেনি, ক্ষমতা তাদের হাতেই রয়ে গেছে যারা স্বৈরাচারী এরশাদ সরকারের ক্ষমতার খুঁটি ছিল। এই খুঁটিগুলোর অবস্থান ও ভূমিকা এখন আগের চেয়ে অনেক পরিষ্কার। এগুলো হচ্ছে সাম্রাজ্যবাদ, সামরিক জেনারেল ও বেসামরিক সচিবদের নেতৃত্বাধীন সামরিক বেসামরিক আমলাতন্ত্র, লুটেরা, ধনিক গোষ্ঠী, কমিশন ভোগী, ইন্ডেন্টর, বড় ব্যবসায়ী, চোরাচালানি মালিক, মহাজন, দালাল এবং ধর্মীয় ফ্যাসিবাদী সাম্প্রদায়িক সহ সব প্রতিক্রিয়াশীল অপশক্তিসমূহ। এরশাদ সরকারের পতন জনগণের অধিকার ও ক্ষমতা এবং নতুন সম্ভাবনা। আনু মোহাম্মদ, জানুয়ারি 1991, বই রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশের 2 দশক, সন্দেহ প্রকাশনী। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ কথাগুলো লিখেছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের মাসখানেক পর 1991 জানুয়ারিতে। স্বৈরাচার এরশাদ পতনের বিজয়ের আনন্দের মধ্যে উচ্চারিত আনু মোহাম্মদের কথাগুলোর সত্যতা অনস্বীকার্য। পরবর্তী 3 দশকে বারবারই প্রমাণিত হয়েছে যে স্বৈরাচারের খুঁটিগুলোর পতন না হলে শুধু ব্যক্তি স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আসে না। 90-এর গণ অভ্যুত্থানের 3 দশকের বেশি সময় পর সারা দেশের মানুষ যখন 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে আরেক স্বৈরাচার শেখ হাসিনার পতনের আনন্দ উদযাপন করছেন, তখন এই কথাগুলো স্মরণ করার উদ্দেশ্য হলো ইতিহাসের তিক্ত পুনরাবৃত্তি ঠেকানোর জন্য অভ্যুত্থানকারী ছাত্র জনতার দৃষ্টি আকর্ষণ। 90-এর গণ আন্দোলনের সময়ও ছাত্র জনতা সহ বিরোধী রাজনৈতিক শক্তির আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার, কিন্তু আন্দোলনে বিজয়ের পর প্রয়োজনীয় সাংবিধানিক, কাঠামোগত, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে না পারার কারণে স্বৈরতন্ত্রের খুঁটিগুলো অক্ষুণ্ণ থেকে যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ঘোষিত 3 জোটের রূপরেখায় আন্দোলনের দাবি ও লক্ষ্য ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, রেডিও, টেলিভিশন সহ সব রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলের প্রচার প্রচারণার অবাধ সুযোগ নিশ্চিত করা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা এবং আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা। বাস্তবে এসব দাবি ও লক্ষ্যের কোনোটাই বাস্তবায়িত হয়নি। এর কারণ হলো এই দাবি ও লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য যেসব সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক
সংস্কার করা প্রয়োজন ছিল সেগুলো করা হয়নি। যেমন সংবিধানের যে ৭০ অনুচ্ছেদের মাধ্যমে সংসদ সদস্যের দলীয় আনুগত্য পোষণ করতে বাধ্য করা হয়, সেই অনুচ্ছেদ সহ প্রধানমন্ত্রী শাসিত সাংবিধানিক স্বৈরতন্ত্রে পরিণত হওয়ার হাত থেকে সংসদকে রক্ষা করার মতো অত্যাবশ্যকীয় সংস্কার গুরুত্ব পায়নি। নাহিদ ইসলামের সাক্ষাৎকার, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে গত বৃহস্পতিবার। এই সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। নতুন সরকারের চিন্তা অগ্রাধিকারগুলো নিয়ে তরুণী উপদেষ্টার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তার সাক্ষাৎকারে নিয়েছেন আসিফ হাওলাদার জিজ্ঞাসা করেছেন, আপনারা যে আন্দোলন শুরু করেছিলেন তার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলো, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, আপনাদের আগামী দিনের চিন্তা কি? নাহিদ ইসলাম বললেন, ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন তারুণ্য অভিজ্ঞতার সংমিশ্রণে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের আগামী দিনের চিন্তা হচ্ছে যে প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা এই অভ্যুত্থান সংগঠিত করেছি, যে প্রতিশ্রুতি ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে শত শত মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আত্মত্যাগ করেছেন। সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা, আমরা একটি নতুন বাংলাদেশ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে স্বৈরতন্ত্র আর কখনো ফিরে আসতে পারবে না। মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজে ন্যায় বিচার নিশ্চিত হতে হবে, যেখানে গণতন্ত্র ও মানবাধিকার থাকবে। সেই বৃহৎ লক্ষ্যগুলো সামনে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। আসিফ হাওলাদার আরো জিজ্ঞাসা করলেন, অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তের করণীয় বা অগ্রাধিকারগুলো কি? অন্তর্বর্তীকাল সরকারের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। আইন শৃঙ্খলা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের ভেতরে যে ধরনের পুনর্গঠন বা সংস্কার প্রয়োজন সেটি করার পাশাপাশি আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের আবারও শিক্ষামুখী করা, এই বিষয়গুলোকেও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। প্রথম আলো বললেন, এই সরকারের মেয়াদ কতদিন হতে পারে, এ বিষয়ে আপনাদের চিন্তা কি? নাহিদ ইসলাম বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ক্ষমতা হস্তান্তরের একটি সুষ্ঠু প্রক্রিয়া তৈরি করা। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ অনেকদিন ধরে ভুগছে। ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক সুষ্ঠু কোনো প্রক্রিয়া ছিল না, মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। এর জন্য কিছু সংস্কার বা পুনর্গঠন প্রয়োজন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে তার রূপরেখা প্রণয়ন করা হবে। সেই কাজটি করতে যে সময় লাগবে সে অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ধারিত হবে। তবে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই লক্ষ্য থাকবে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে নূরের আহ্বান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী শান্তি, শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠায় সম্প্রীতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে গুলিস্তান, ফুলবাড়িয়া ঘুরে পল্টন মোড়, দৈনিক বাংলা, ফকিরাপুল বিএনপির দলীয় কার্যালয়, নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে গিয়ে শেষ হয়। সম্প্রতি সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, 2014-18-24 সালের নির্বাচনে ভারত হাসিনাকে একচ্ছত্র সমর্থন দিয়েছিল। সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, তখনও ভারত হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া। আমাদের পাশের দেশ ভারতকে বলবো, আপনারা আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখুন। একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক। তা না হলে ভারতীয় হাই কমিশনার ঘেরাও করবে গণ অধিকার পরিষদ। তিনি আরো বলেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। তাদের উচিত সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা। আশা করি এই সরকার জনগণকে সাথে নিয়ে কাজ করবে।
যদিও সব কাজ সম্পূর্ণ করতে পারবে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে সেই পাচারকারীদেরকে এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে। নূর আরো বলেন, ছাত্র জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে তখন একদল মানুষ নৈরাজ্য করছে, দেশের বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালাচ্ছে, লুটপাট করছে। এসবের মূল উদ্দেশ্য ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করা। তাই ছাত্র জনতাকে বলবো, নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করুন। এসব নৈরাজ্য গণ অধিকার পরিষদ, বিএনপি, জামায়াত করছে না। এগুলো কারা করছে? আইন শৃঙ্খলা বাহিনীর উচিত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব ঘটার সম্ভাবনা থাকে। ইতিমধ্যে সর্বত্র বিশৃঙ্খলা, ডাকাতি, রাহাজানি, হানাহানি শুরু হয়েছে। এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। আমাদের অর্জনকে বিতর্কিত করতে এই চক্রান্ত শুরু হয়েছে। আগেই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, এখন তো জনগণের নিরাপত্তা নেই। এ বিষয়ে সকল রাজনৈতিক দল এবং জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে তাদের উপর জনগণের আস্থা রক্ষা করবে বলে মনে করি। এই মুহূর্তে দরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সকল সরকারি সেক্টর সংস্কার করা। আগামী 1 মাসের মধ্যে সকল সুবিধাভোগী কর্মকর্তাদের সরিয়ে দিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। যারা 14, 18 ও 24 সালের অবৈধ নির্বাচনের সাথে জড়িত তাদেরকে কোনো ছাড় নয়। এছাড়া যারা গুম খুনের সাথে জড়িত তাদের চাকরিচ্যুত করে শাস্তি দিতে হবে। গুম খুনের নির্দেশদাতা শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তাকে অবশ্যই ভারত থেকে ফেরত আনতে হবে। এত মানুষ হত্যা করে কেউ পালিয়ে যেতে পারে না, অবশ্যই তার বিচার করতে হবে। তার পুলিশের সাথে আর কোনো সংঘাত নয়, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। রাজনীতিতে আসছেন জয়। ছাত্র জনতার অভ্যুত্থান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হন শেখ হাসিনা। তিনি ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তার অনুপস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ওপর এবং তাদের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। হামলায় হতাহত হয়েছেন কিছু নেতাকর্মী, জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কিছু কার্যালয়ও। হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। এ অবস্থায় 1971 সালে দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটির অস্তিত্ব এখন হুমকির মুখে। দলের এমন বেহাল পরিস্থিতিতে রাজনীতিতে নামার ঘোষণা দিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশত্যাগের পর শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে। ক্ষমতা ছাড়ার পর এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও এক সাক্ষাৎকারে তার ছেলে জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। জয় নিজেও রাজনীতিতে না ফেরার কথা জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। এবার ভারতের আরেক সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জয় জানিয়েছেন, শিগগিরই রাজনীতিতে ফিরে দলের হাল ধরবেন তিনি নিজেই। ওয়াশিংটনে অবস্থিত নিজের বাড়ি থেকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, দল, আওয়ামী লীগ ও এর কর্মীদের বাঁচাতে আমি সবকিছু করতে প্রস্তুত। যদি এজন্য আমাকে রাজনীতিতে আসতে হয় তা থেকে আমি পিছপা হব না। জয় আরো বলেন, চলতি মেয়াদ শেষে আমার মা এমনিতেই অবসর নিতেন। আমার নিজের রাজনীতিতে আসার কোনো ইচ্ছা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশে যা হচ্ছে তাতে এটা নিশ্চিত যে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। এখন দলের প্রয়োজনে আমাকে সক্রিয় হতে হবে এবং আমি এখন একেবারে প্রস্তুত আছি। সরকারের প্রথম গুরুত্ব আইন শৃঙ্খলা রক্ষা, বলছে পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আমাদের। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের প্রথম গুরুত্ব হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার কথা তুলে ধরেছেন। তিনি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথা বলেন। তিনি তৌহিদ হোসেন বলেছেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করাই প্রধান অগ্রাধিকার এবং প্রথম লক্ষ্য। এটা সম্ভব হলে অন্যান্য বিষয়গুলো ঠিক হয়ে আসবে বলেন বাংলাদেশ সরকারের সাবেক এই পররাষ্ট্র সচিব। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্যান্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদের শ্রদ্ধা নিবেদন করেন।
শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী, ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এদিন দুপুরে একটি হেলিকপ্টারে করে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। পরে বিকালে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমর্থক দেশ ছেড়েছেন। বিবিসি বাংলা এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে যারা সরকার পতনের পর দেশ ছেড়েছেন বা ছাড়ার চেষ্টা করেছেন। নারায়ণগঞ্জের 2500 এলাকার বাসিন্দা স্থানীয় ছাত্রলীগ নেতা বলেন, সোমবার বিকালে তার বন্ধু তোদের নেত্রী পালিয়ে গেছে, তুই সরে যায়, এখনই লিখে মোবাইলে বার্তা পাঠিয়ে সাবধান করেন। তবে এই নেতা তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে ছিলেন। তার জানা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন। ওই ছাত্রলীগ নেতার মতো আরো অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করছেন বলে বিবিসি জানতে পেরেছে। এদের মধ্যে বৈধ পথে ভারত বাংলাদেশ সীমান্ত পেরোতে গেলে সমস্যায় পড়তে পারেন, এই আশঙ্কায় অনেকেই অবৈধ পথেও ভারতে গেছেন, ভারতে যাওয়া বা যাওয়ার চেষ্টা করছেন। এমন 3 জনের সঙ্গে বিবিসি কথা বলেছে। নারায়ণগঞ্জের ওই ছাত্রলীগ কর্মী বন্ধুর ফোন পেয়েই বাড়ি থেকে দূরে সরে যান। পরে জানতে পারেন যে সোমবার বিকাল 5টা নাগাদ তাদের বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। তিনি বিবিসি বাংলাকে বলেন, ভাঙচুর করেছে, বাড়িঘর সব লুট করে নিয়ে গেছে, আমার বাবা মাকেও মারধর করছে। আমি তখন থেকেই ঘর ছাড়া, পরে বাবা মাকেও সরিয়ে এনেছি, কিন্তু তাদের সঙ্গে এখনো দেখা হয়নি আমার, ওদের এক জায়গায় রেখেছি, আমি অন্য এলাকায় আছি। তিনি আরো বলেন, আমার পাসপোর্ট ছিল, সেটাও লুট করে নিয়ে গেছে বলে শুনেছি। এখন যে কোনোভাবে আমি ভারতে চলে যাওয়ার চেষ্টা করছি। শুনছি সীমান্তে ভীষণ কড়াকড়ি হচ্ছে, তাই দালাল ধরেও যে চলে যেতে পারবো সেই নিশ্চয়তা নেই। সরকার পতনের একদিন পর বুধবার সকালে ভারতের পৌঁছানো সাতক্ষীরার শ্যামনগরের এক আওয়ামী লীগ কর্মী, তাদের গ্রামেও সোমবারের পরে হামলা হয়েছে বলে তার দাবি। তিনি বলেন, আমরা আওয়ামী লীগ করতাম, সেজন্যই আমাদের টার্গেট করছিল ওরা। বাড়িঘর ভেঙে দিয়েছে, গলায় দা ধরে বলেছে টাকা দে, না হলে কেটে ফেলবো। এই অবস্থায় পালিয়ে এসেছি কোনোভাবে, স্ত্রী পুত্র সব রেখে এসেছি, হয়তো আমাকে না ফেলে ওরা আর হামলা করবে না।